নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর এই এপিসোড, যার জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন। তার কারণ আমি আগেও বলেছি যে এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনারা ফোন করবেন, আপনাদের সম্পর্কে জানবেন, এই জায়গাটুকুর মধ্যে আটকে নেই। এই অনুষ্ঠানটি কোথাও একটি জ্যোতিষ শিক্ষার অনুষ্ঠানও হয়ে উঠেছে। যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন, জ্যোতিষ শিক্ষার্থী রয়েছেন, বা জ্যোতিষকে ভালোবাসেন, বা এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে নিজে যুক্ত, বা সেই বিষয় সম্পর্কে জানতে চান, তাদের কাছেও এই অনুষ্ঠানটি একটি অভিনব জায়গা গ্রহণ করেছে। তার কারণ এই অনুষ্ঠানের হটসিটে যিনি উপস্থিত থাকেন, তিনি তার শিক্ষা দীক্ষার জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করেছেন যে জ্যোতিষ বিষয়টা ভোজবাজি ম্যাজিক নয়, জ্যোতিষটা অত্যন্ত বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের মধ্যে থেকেই জ্যোতিষকে মানুষের সামনে ব্যাখ্যা করা উচিত। ঠিক তার পাশাপাশি এর মধ্যে যে আধ্যাত্মিকতার যোগ রয়েছে, এবং একটা জ্যোতিষের শুধুমাত্র হরস্কোপটাই শেষ কথা নয়, হাতের রেখারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সমস্ত কিছুকে বিশ্লেষণ করেই একটা প্রেডিকশানে যাওয়া যায়, সেটা কিন্তু তিনি বারংবার প্রমাণ করেছেন। এই অনুষ্ঠানে বসে সামান্য সময়ের মধ্যে দিয়েই তিনি এটা প্রমাণ করেছেন যে একটা হরস্কোপ দেখলে, সঠিকভাবে বিচার করলে, একটা মানুষকে একেবারে আয়নার মতন ছেঁকে নেওয়া যায়। আজকেও আমরা সেই আলোচনায় থাকব। একদিকে হস্তরেখার বিস্তারিত জানবো, ঠিক তার পাশাপাশি তার সঙ্গে স্পিরিচুয়ালিটির কি কোনো যোগ রয়েছে সেটাও জানবো। মানুষটি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সজল ভট্টাচার্য আমাদের আজকের অনুষ্ঠানে আবারও একবার নমস্কার। হস্তরেখার সঙ্গে বা জ্যোতিষের সঙ্গে আধ্যাত্মিকতার একটা কিন্তু সুন্দর মেলবন্ধন রয়েছে। জ্যোতিষ মানে জ্যোতি যিনি দর্শন করেছেন তিনি জ্যোতিষ। জ্যোতিষকে বলা হয় পঞ্চম বেদ। সুতরাং কোনো কিছুই স্পিরিচুয়ালিটির ঊর্ধ্বে নয়। হোয়ার দ্য ফিজিক্যাল সাইন এন্ডস মেটাফিজিক্যাল বিগিনস। যেখানে এই পার্থিব সায়েন্স শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে অপার্থিব সায়েন্স কিন্তু শুরু হচ্ছে। আধ্যাত্মিক জগৎ কিন্তু খুব সায়েন্টিফিক। এটা আমি বহু মহাপুরুষের কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু শুনেছি যে আধ্যাত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি সায়েন্টিফিক। এইবার আসা যাক যে আমরা পামকে বেস করেই আলোচনা বা আমাদের এপিসোডগুলোতে আমরা বক্তব্য রাখছি। সুতরাং পামিস্ট্রির সঙ্গে বা অ্যাস্ট্রোলজির সঙ্গে, পামিস্ট্রি ইন পার্টিকুলার, অ্যাস্ট্রোলজি ইন জেনারেল, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির কীভাবে মেলবন্ধন হয় বাস্তব ঘটনার প্রেক্ষাপটে আমরা আজকে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি যে আমাদের শরীর হচ্ছে ব্যাধি মন্দির, শরীরং ব্যাধি মন্দিরং, অর্থাৎ আমাদের শরীরে কিন্তু জন্মেইছি নানা রকম ব্যাধি নিয়েই জন্মেছি। আজ ভালো আছে, কালকে নতুন ব্যাধি আসবে, এবং ব্যাধির দ্বারা কিন্তু শরীর সর্বদাই কিন্তু পীড়িত হচ্ছে। জেনারেলি এই যে কদিন ধরে যে আমাদের কোভিড-19 যে স্কার্ট চলছে, তাতে দেখা যাচ্ছে যে ঈশ্বরই সুমহান, তার মানে হি ইজ দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর। সুতরাং মনুষ্য প্রচেষ্টা যে কতই বাতুলতা মাত্র, কতই ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ সুপার পাওয়ার যে কিভাবে ডমিনেট করতে পারে, সেখানে হিউম্যান রিসোর্স, সায়েন্স এবং বিজ্ঞান যে কত নগণ্য, সেটা আমরা লাস্ট 1 ইয়ার ধরে কিন্তু লাস্ট মার্চ থেকে এই মার্চ আমরা কিন্তু দেখে চলেছি। সুতরাং এই অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রির সঙ্গে ডিজিজ এবং আমাদের স্পিরিচুয়ালিটি কিভাবে ইন্টারমিঙ্গলড হয়েছে, আমরা একটা বাস্তব ঘটনার প্রেক্ষাপটে কিন্তু আলোচনা করছি। আমরা জানি হার্ট ডিজিজ জেনারেলি ডেভেলপ করে আমাদের হার্ট লাইন যদি ডিস্টার্ব থাকে ইন দ্য পাম। সানলাইন থেকেও কিন্তু রবি হচ্ছে হার্টের কারক গ্রহ। সুতরাং সানলাইনটাও যদি ডিস্টার্ব থাকে তাহলে হার্ট রিলেটেড ডিজিজ কিন্তু বডিতে ফর্ম করে। এইবার আসা যাক, যদি কারোর হার্ট ডিজিজ খুব সমাসন্ন, তার ক্ষেত্রে হয় কি, থামটা অর্থাৎ বুড়ো আঙুলটা একটু ডিপ্রেসড হয়ে যায় সেই সময়টা। অ্যাপারেন্টলি দেখলে মনে হবে, কেউ যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু থামটা কিন্তু একটু ডিপ্রেস থাকে। যাদের দেখবেন যে থামের থেকে আর একটা প্যারাশুট একটা লাইন বেরিয়েছে, যেমন ঋত্বিক রোশন বা এই ধরনের মানুষদের, তাদের কিন্তু ইনহারেন্ট কিন্তু হার্ট ডিজিজ কিন্তু থাকে। কিছু কিছু জেনেটিক হার্ট ডিজিজ থাকে, যেমন সৌরভ গাঙ্গুলির বাবা চণ্ডী গাঙ্গুলির হার্ট ডিজিজ ছিল, স্নেহাশিস গাঙ্গুলির হার্টের রিলেটেড প্রবলেম অ্যারাইজ করলো। কিছু জেনেটিক ডিসঅর্ডার থাকে, অর্থাৎ জেনেটিক ওয়েতে কিন্তু হার্ট ডিজিজ কিন্তু হাতে থাকে বা চার্টে আমরা পেয়ে যাই। সুতরাং সমস্ত কিছু ইন্টারমিঙ্গল করে, অর্থাৎ হার্ট রিলেটেড প্রবলেম কী করে অ্যাসার্টেন করা যায় আমাদের পাম থেকে বা এর থেকে অ্যাস্ট্রোলজি থেকে, সেইটা আমাদের কাছে কিন্তু আজকে আমরা লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে এবং তার সঙ্গে স্পিরিচুয়ালিটির কম্বিনেশান সেইভাবে কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু দেখাবো। তা যা হোক, এনিওয়ে হার্ট রিলেটেড প্রবলেম আসতে গেলে কিন্তু কী হচ্ছে, প্রথমেই আমরা কিন্তু হার্ট লাইনটাকে কিন্তু টার্গেট করব।
হার্ট লাইনটা যত ডিস্টার্ব থাকবে তত কিন্তু হার্ট রিলেটেড প্রবলেমটা কিন্তু তার কিন্তু ক্রপ আপ করবে। হার্ট থেকেও যেমন লাইফ লাইন থেকে আমাদের কোন স্টেজে আমাদের জীবনের উন্নতি বা বিপদ বিচার হয়, তেমনি হার্ট লাইন থেকে হার্ট রিলেটেড প্রবলেমটা লাইফের কোন স্টেজে হবে সেটাও কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ হৃদয় রেখা কন্ট্রোলস দ্য হার্ট, হেড শিরোরেখা কন্ট্রোলস দ্য হেড এবং লাইফ লাইন কন্ট্রোলস দ্য এন্টায়ার লাইফ ইন জেনারেল। সুতরাং হার্ট লাইনটা শুরু হচ্ছে আমাদের কিন্তু মার্কারির পারকাশন থেকে শুরু হচ্ছে এবং টুয়ার্ডস গোস টু দ্য মাউন্ট অফ জুপিটার। প্রত্যেক হাতেই কিন্তু হার্ট লাইনটা কিন্তু জুপিটারের মাউন্টের দিকে গেছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হার্ট লাইনটা কেন বেন্ড হয়ে জুপিটারের মাউন্টের দিকে গেছে, কেন ওটা তলার দিকে বেন্ড হয়নি বা মাঝপথে থেমে যায়নি? এর কারণও কিন্তু খুব সাইন্টিফিক। কারণ আমরা জানি যে আমরা যে সোলার অরবিটে বাস করছি সেখানে প্রত্যেকটা প্ল্যানেট যারা সোলার ফ্যামিলিতে রয়েছে তাদের মধ্যে কিন্তু অভিকর্ষ বল রয়েছে। অর্থাৎ পৃথিবীর যেমন মাধ্যাকর্ষণ শক্তি আছে, বৃহস্পতিরও মাধ্যাকর্ষণ শক্তি আছে। আজ যে পার্সিভিয়ারেন্স মঙ্গলে গিয়ে অবতরণ করে ছবি পাঠাতে শুরু করেছে, সেখানেও দেখা যাচ্ছে কি প্রত্যেকেরই গ্রহের কিন্তু অভিকর্ষ বল রয়েছে এবং তার জন্য সবাই টানাটানি করে এই সোলার অরবিটের মধ্যে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে, প্রত্যেককে আকর্ষণ করছে। এইবার আমরা আসি, গ্রহের প্যারামিটার যত বড় তার অভিকর্ষ বল তত বড়। সুতরাং জুপিটারের মাউন্টের ঠিক তলায় রয়েছে যেটাকে আমরা রাহুর জোন বলি, সেটা হচ্ছে আপার মার্স, মানে উচ্চ মঙ্গলের ক্ষেত্র। তাহলে দেখা যাচ্ছে জুপিটার মাউন্টের যে অভিকর্ষ বল বা ল অফ গ্র্যাভিটেশন সেটা মঙ্গলের মাউন্টের অভিকর্ষ বলের তুলনায় অনেক বেশি। সেই জন্য হার্ট লাইনটা যখন পারকাশন থেকে উঠে যখন এগোচ্ছে তখন জুপিটার মাউন্টের অভিকর্ষ বল যেহেতু অনেক বেশি কম্পারেটিভ টু দ্য মঙ্গলের অভিকর্ষ বলের তুলনায়, সেই জন্য জুপিটার মাউন্ট করছে কি প্রত্যেক হাতেই হার্ট লাইনটাকে নিজের দিকে কিন্তু আকর্ষণ করে নিচ্ছে। বিকজ অফ দ্য অ্যাট্রাকশন অফ দ্য জুপিটার্স মাউন্ট অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই জন্য হার্ট লাইনটা প্রত্যেক হাতেই কিন্তু জুপিটারের মাউন্টের দিকে ন্যাচারালি বেন্ড হয়ে কিন্তু ঢুকে গেছে। কখনই ওটা কিন্তু বেন্ড ডাউন হয়ে আপার মার্স বা উচ্চ মঙ্গলের ক্ষেত্রে কিন্তু বেন্ড ডাউন হয়ে কিন্তু আসছে না। সেই জন্য সবার হাতেই কিন্তু বৃহস্পতির আকর্ষণের ফলে কিন্তু অভিকর্ষ বলের জন্য হার্ট লাইনটা কিন্তু কোথায় চলে গেছে, অর্থাৎ জুপিটার মাউন্টের দিকে চলে গেছে। তাহলে এর ফলে হচ্ছে কি প্রত্যেক হাতেই কিন্তু মানে আমরা কিন্তু যেটা বলছি সাইন্টিফিক পাম রিডিং, সেখানে কিন্তু সায়েন্সটাকে আমরা সুপার ইম্পোজ করে প্রত্যেকটা পামকে ডিসাইভার করব। এখানে কোনো রকম কিন্তু উটোপিয়ান কোনো ব্যাপার নেই, কাকতালীয় ব্যাপার নেই, কোনো আন্দাজ নেই। সুতরাং আমরা কিন্তু সায়েন্সটা আমাদের কিন্তু মানে যথেষ্ট প্রাগ্রসর চিন্তাভাবনা করেই কিন্তু জুপিটার্স মাউন্টের উপরেই কিন্তু আমরা কিন্তু সানলাইনের যে বেনটা কিন্তু অলরেডি কিন্তু সবার হাতে কিন্তু জুপিটার্স মাউন্টের দিকে গেছে। ওয়াও, আমরা আবার এই আলোচনায় ঢুকবো, কিন্তু একজন টেলিফোনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ, আমি মিসেস দত্ত বলছি। হ্যাঁ, নামটা একটু বলছি। আচ্ছা, বেশ। আপনার নিজের জন্য জানতে চান না বা কার না জন্য? না না, আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ হ্যাঁ, 15/11/93। 15/11 হ্যাঁ হ্যাঁ, 15/11/93 93 9:40 PM শিলিগুড়ি। 9:40 PM শিলিগুড়ি। হুম, বেশ। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন আমি বালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ, সোমবার। এর হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। হ্যাঁ, এই হলো চার্টের অবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে এর চার্টে কিন্তু সেকেন্ড হাউসের সঙ্গে মার্স কানেক্টেড হয়ে গেছে। তার ফলে হচ্ছে মঙ্গলটা লগ্ন বসে আছে, রাহুর সঙ্গে কানেক্টেড। তাহলে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনাটা কিন্তু খুব এর পক্ষে কিন্তু খুব সুটেবল হবে। বুধায়িত্ব যোগ রয়েছে, হ্যাঁ, রবি বুধ কম্বিনেশন রয়েছে, হ্যাঁ, এটা খুবই ভালো। সঙ্গে সঙ্গে শুক্র বৃহস্পতি কম্বিনেশনটা খুবই ভালো। তবে চতুর্গ্রহ যোগটা দ্বাদশে খুব একটা সুবিধে হয়নি। 3টে গ্রহ পর্যন্ত একটা ঘরে থাকলে শুভ ফলদায়ী হয়। 3-এর অধিক প্ল্যানেট এক জায়গায় অ্যাসেম্বল হলেই একটু গুঁতোগুঁতিটা বেশি হয়। সুতরাং 4টে গ্রহ দ্বাদশে বসে আছে দ্বাদশপতি শুক্রের সঙ্গে, সুতরাং ওই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। অর্থাৎ দ্বাদশ স্থান থেকে ব্যয় বিচার হয়, জীবনের সব কিছু সুখ শান্তির ব্যয়, শুভ ফলের ব্যয় বিচার হয়। সুতরাং এদিকে আসছে কি আপনার মানে সপ্তমপতি বসে আছে অষ্টমে বসে আছে, মানে নিধন জায়গায় বসে আছে, এবং শনিকে দেখছে আবার মঙ্গল। সুতরাং বিয়েটা কিন্তু হাইলি কিন্তু ডিস্টার্বিং, কারণ 7th লর্ড
বসে আছে এইট সান থেকে ডিস্ট্রাকশন, ডেথ অ্যান্ড ডিমাইজ বোঝায়, এবং আসপেক্টেড বাই মার্স মানে শনি মঙ্গলের পরম শত্রু। সুতরাং এই জায়গাটা কিন্তু ঘোটালা আছে। সুতরাং এই জায়গাটাকে যদি ক্লিয়ার কাট না করা হয়, রেমিডিয়াল মেজার দিয়ে মাচ বিফোর টু ম্যারেজ, তাহলে কিন্তু ম্যারেজ উইল বি ইন এ ভেরি ডিস্টার্বিং ফ্যাশন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু খুব খারাপ জায়গায় আছে, কারণ স্যাটার্ন আসপেক্টেড বাই মার্স ইজ ভেরি ভেরি ব্যাড রিলেটেড টু হার ম্যারেজ। ঠিক আছে? আচ্ছা, একটা খালি দাদা জানতে চাই, মানে বিয়েটা কবে নাগাদ হবে? বিয়েটার যোগ চলছে। রেমেডি না করলে, বিয়ে করলে কিন্তু ইউ উইল গেট দ্য ডিজাস্টার্স ডিভিডেন্ড, এর চরম পরিণতি কিন্তু ওয়েট করছে। বিয়েটা কবে নাগাদ হবে ওটা কত বড় কথা নয়, বিয়েটা কি করে সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিত এবং ফুল অফ পিস, হারমোনি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি হবে, সেইটা হচ্ছে প্রতিপাদ্য বিষয়। সুতরাং ওই ধরনের প্রশ্ন করবেন না। বিয়েটা যাতে সুষ্ঠু হয় তারই কিন্তু রূপরেখা, তারই কিন্তু প্রিলুড আপনাদের শোনাচ্ছি, ইন্টারলিউড শুনে লাভ নেই। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ দিদি। এবার ঘটনা হচ্ছে যে আপনি আপনার মেয়ের জন্য চিন্তিত, খুব স্বাভাবিকভাবেই মা যখন চিন্তিত হবেন, মেয়ের যে জায়গাটি নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তিত সেখানে কি রয়েছে না রয়েছে সজলদা ডেফিনেটলি করে আপনাকে জানিয়ে দিল, এবং সেই সমস্যার জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয়, সমাধান করতে হয়, আরও পর্যালোচনার ব্যাপার রয়েছে। এবং সজলদা যে কথাগুলো বললেন সেইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেফিনেটলি আপনি বা আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। এছাড়াও সজলদাকে আপনারা আগামী দিনগুলোতে কবে কোথায় পাচ্ছেন একটু জানিয়ে দিই। বৃহস্পতিবার হাওড়ায় থাকছেন দুপুর 3টে থেকে রাত 8টা গীতা প্যালেস কদমতলায়। শনিবার দিন বালির নিমতলায় ফরচুন টাওয়ারে দুপুর 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শুক্রবার চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে 1 মিনিটের হাঁটা পথে শীতলা মন্দির দুপুর 3টে থেকে রাত 7টা পর্যন্ত। এছাড়া ওনার যে নিজস্ব চেম্বার রয়েছে সেটা বাঙুর এভিনিউতে P31 ব্লক এ, বাঙুর এভিনিউ, বাঙুর পোস্ট অফিসের ঠিক কাছে। এছাড়া প্রত্যেক দিন উনি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপস্থিত থাকেন চারু এভিনিউ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে। ফলে আপনাদের যার যেখানে সুবিধে হয় ডেফিনেটলি করে আপনারা আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন। সজলদা, যে জায়গায় আপনি আলোচনায় ছিলেন যে একটা জ্যোতিষের মধ্যে একটা স্পিরিচুয়াল অন্তর্নিহিত জায়গা রয়েছে, হ্যাঁ, এবং ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মানে থার্ড আই, মানে আমাদের দুটো চোখের ওপরেও একটা চোখ রয়েছে। এই যে ঘটনাটা দেখা যাচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এর মধ্যেই কিন্তু স্পিরিচুয়াল। এখানে দেখতে পাচ্ছিস রামকৃষ্ণদেবের ছবিও রয়েছে এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে একজন 12 বছরের বালিকার হার্ট অপারেশন হচ্ছে, এবং তার যখন হার্ট অপারেশন হচ্ছে তার পামটাও আমার কাছে এসেছিল, দেখেছিলাম যে পামে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম আসবে। হার্ট যখন হচ্ছে কিন্তু তার বাড়িতে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদের সব দীক্ষিত, তার ডিসেন্ডেন্ট। সেখানে এটা একটা আশ্চর্য ঘটনা। ভারতের একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ থাকেন এই কলকাতায়। তার চিকিৎসা জীবনের একটি এমন অভিজ্ঞতার কথা বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করেছে। সেই অভিজ্ঞতার গল্পটা তার মুখেই আমরা শোনাই। তিনি বলছেন, জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি, সফলতাও পেয়েছি, তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। এক পিতামাতা তার 12 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে। তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন, সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস। আমি খোলাখুলিভাবে তাদের সে কথা জানালাম, বললাম মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা 30%, তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই মারা যাবে, আর অপারেশন না করলে সে হয়তো আরও 3 মাস বেঁচে থাকবে। যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তারা হারাতে চলেছেন। আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন, যেন একবার শেষ চেষ্টাটা করে দেখতে চাইছেন। নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো মামনি, ভয় পাচ্ছ না তো? মেয়েটি উত্তর দিল, না ভয় পাচ্ছি না, তবে আমার একটা প্রশ্ন আছে। বলো মা, তোমার কি প্রশ্ন? ডাক্তার আঙ্কেল, তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে? হ্যাঁ, কিন্তু তুমি ব্যথা পাবে না, আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ব্যথার কথা নয়, অন্য কথা। আমার মামনি বলছেন যে আমার বুকের ভেতরের বাঁদিকে নাকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকেন। তুমি যখন আমার হার্টটা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কি না। যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে। আমি বললাম, আচ্ছা বলবো, এখন তুমি চোখ বন্ধ করো। অপারেশন শুরু হলো। হার্টের আর্টারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্ট কিছুতেই রক্ত চলাচল করছিল না। প্রায় 45 মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম। মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না। নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব খুলে নিতে। আমি টেবিলের পাশ থেকে সরে এলাম।
তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো, সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো। আমি চোখ বন্ধ করে বললাম, হে ঠাকুর, তুমি তো সবই জানো। আশ্চর্য, তখনই জুনিয়র ডাক্তারদের একজন বলে উঠল, স্যার, হার্টে রক্ত চলাচল শুরু হয়ে গেছে। আমি দৌড়ে কাছে এলাম, তারপরে দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম। ব্লকগুলো খুলে গেল, সফলভাবে অপারেশন শেষ করলাম। বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম, আপনাদের মেয়ে আরও 60 বছর বেঁচে থাকবে। মেয়েটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম। সে সপ্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, যেন জানতে চাইলো রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছি কিনা। আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো। বললাম, ঠাকুর আছেন, তবে তাকে তো দেখতে পাইনি। তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি। তুমিও তাকে দেখবার মতো করে নয়, অনুভব করে পাওয়ার চেষ্টা করো, তিনি তোমার মঙ্গল করবেন। সুতরাং এই যে ঘটনাটা আপনাদের কাছে বললাম আর কি, মানে মনুষ্য বুদ্ধিতে, মানে যেখানে সায়েন্স ফেল করে যাচ্ছে, আগেই বলেছি সায়েন্স যেখানে, আমাদের মেটেরিয়াল সায়েন্স যেখানে ফেল করে যাচ্ছে, স্পিরিচুয়াল সায়েন্স বিগিনস। অর্থাৎ পামিস্ট্রিতে ওই জিনিসটাই রয়েছে যে লাইফ লাইনের উপরে কাটিং, সান লাইনের ওপরে কাটিং, হার্ট লাইনের ওপরে আইল্যান্ড ফর্ম করেছে। হার্ট লাইনটার ফরমেশনটাও ভালো নয়। ইন অল রেসপেক্ট, সমস্ত দিক থেকেই দেখা যাচ্ছে যে এর সারভাইভ করার মতন ক্যাপাবিলিটি খুব কম। সুতরাং যেখানে সব কিছু ফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু স্পিরিচুয়ালিটি মানে হয়, দাসস্থ হয়। এইবার দেখা যাক কতগুলো, মানে রামকৃষ্ণ কথামৃতে এরকম বহু উদাহরণ ছড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাবে, বর্তমানে যেটা জিওগ্রাফিক্যাল লঙ্কা। সে তখন হনুমানজির সঙ্গে দেখা করতে গেছে, তার তো আর জাহাজে করে যাওয়ার ক্ষমতা নেই। সে তখন হনুমানজিকে বললেন যে আমি যে প্রভু, আমি তো যাব, আমার তো পারানি নেই, তুমি একটু ব্যবস্থা করে দাও। তখন হনুমানজি কী করলেন, তার আঁচলের খুঁটির মধ্যে একটা জিনিস বেঁধে দিলেন। তা বললেন যে এটা নিয়ে তুমি সমুদ্রের ওপর দিয়ে তুমি চলে যেতে পারবে, তোমার আর জাহাজে করে যেতে হবে না। তা যা হোক, সমুদ্রের ওপর দিয়েও যে হেঁটে যাচ্ছে, যেতে যেতে যখন লঙ্কা খুব কাছে এসে গেছে, তখন ওর হঠাৎ মনে হলো হনুমানজি কী এমন বেঁধে দিলেন যে আমার সমুদ্রের উপর দিয়ে আমি হেঁটে চলে আসছি। একটু আগে তখন লঙ্কায় পৌঁছননি, একটু আগে ওই কাপড়ের খুঁটটা খুলে দেখে একটা বেলপাতায় লাল কালিতে জয় শ্রীরাম কথাটা লেখা আছে। তখন ওর মনে হলো ও এই মানে অবজ্ঞা আর কি। যে মুহূর্তে অবজ্ঞা করলো, সঙ্গে সঙ্গে সে ডুবে গেল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, বিশ্বাসে মিলাই বস্তু। হ্যাঁ, যেটা বিশ্বাসে যত দৃঢ়তা থাকবে, তত কিন্তু জীবনে কিন্তু তত বেশি উন্নতি হবে। অর্থাৎ বিশ্বাস হচ্ছে, ঈশ্বরকে পাওয়ার হচ্ছে প্রথম মেরুদণ্ড। সেখানে কিন্তু পার্থিব সায়েন্স, সোকল পামিস্ট্রি, অ্যাস্ট্রোলজি কিন্তু সব কিন্তু ফেল করে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখছি আমার বিদ্যাপতিতে, ডাক্তার দেখছে তার বিদ্যাপতিতে যে 30 দিনও আয়ু নেই। সেক্ষেত্রে কিন্তু ঠাকুর রামকৃষ্ণের পরম কৃপায় সেই বালিকা শুধু বিশ্বাসের উপর ভর করে কিন্তু সার্ভাইভ করে গেল। কে বাদ, আমরা আসবো আবার আলোচনায়। একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছে টেলিফোনে? হ্যাঁ, আমি বালুরঘাট থেকে সুতপা ঘোষ বলছি। নিজের জন্য না, আমার ছেলের জন্য। ছেলের ডেট অফ বার্থ বলুন দিদি। হ্যাঁ তাড়াতাড়ি বলুন। বলুন। হ্যাঁ, ছেলের জন্ম 93, টাইম, ডেটটা 4 জুলাই 93। জুলাই 93। বেশ। টাইম বলুন। টাইম, ডেটটা দুপুর 1:30। কোথায় জন্ম? বালুরঘাট। সরি। আপনি আগে সজলদার অনুষ্ঠান দেখেছেন দিদি? হ্যাঁ, আমার বোন গেছিল, ওর হচ্ছে বিয়ের জন্য। বিয়েটা ভালো হয়েছে। কে বাত, মানে ঠিক আছে, রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ, রবিবার জন্ম। তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র। নাম কি এর? নাম হচ্ছে অভ্রজ্যোতি দাস। দেখতে খুব সুন্দর। যা হোক, এনিওয়ে, চন্দ্র শুক্রের নক্ষত্রে রয়েছে। শুক্র হচ্ছে টেকনিক্যাল লাইনের কারক গ্রহ। সুতরাং এক্ষেত্রে, এবং শুক্র আবার সক্ষেত্রে বসে আছে, সুতরাং টেকনিক্যাল লাইনে পড়াশোনা এর পক্ষে শুভ। কিন্তু যেটা দশম স্থান, লগ্নে যে দশম স্থান, বর্তমানে শনি চতুর্থ থেকে দশম স্থানকে দেখছে, এবং শনি দেখতে শুরু করেছে 2020 জানুয়ারি থেকে। সুতরাং এর চাকরির ব্যাপারটা কিন্তু শনি ড্যামেজ করছে। চতুর্থ স্থান থেকে শনি গোচরে চাকরির স্থান থেকে ওভারলুকিং করার জন্য চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। শনি যতক্ষণ না ওখান থেকে শিফট না করছে, ততক্ষণ পর্যন্ত চাকরির জায়গাটায় কিন্তু কোনো রেজাল্ট আসবে না। সুতরাং এখনও একে 2022 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। আপনার প্রশ্নটা বোধহয় এই রিলেটেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কর্মর জন্য। তাই এখানে সেটা দেখা যাচ্ছে। সুতরাং এখন চাকরি নিয়ে কোনো প্রশ্নই নেই। ইউ হ্যাভ টু ওয়েট অ্যানাদার 1 year, 1 year 1 month। একে যেতে হবে, শনিকে বেরিয়ে যেতে হবে। তা কী করতে হবে?
আগের থেকে যদি ওই জায়গাটা ম্যাচিওর করতে হয় বরাবরই একটা রেমিডিয়াল ব্যাপার করে নিলে ভালো হয় আর কি। ঠিক আছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর মানে কিরকম ধরনের চাকরিটা কি হবে, কর্মটা কিরকম হবে? এর দশম স্থানে বুধ বসে আছে, দশম স্থানে বুধ বসে আছে এবং দশমপতি চন্দ্র থার্ড হাউসে আছে, দশম স্থানে দশমপতি অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে এবং রাহু দ্বারা দৃষ্ট। প্রতিকার না করলে কখনোই চাকরির জায়গাটা ম্যাচিওর করবে না, খুব ভালো ম্যাচিওর করবে না, গতানুগতিক চাকরি থাকবে, আবার চলে যাবে। রাহু হচ্ছে চেঞ্জেবিলিটি, রাহু যেহেতু দশমপতিকে দেখছে, রাহু চাকরি বারবার পরিবর্তন করাবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আপনাকে কিছু বলার নেই আমার, তার কারণ আপনি নিজেই বললেন আপনার বোন যে সজলদার কাছে এসেছিলেন বিয়ের বিষয়ে, বিয়েটি অত্যন্ত ভালোভাবে হয়ে গিয়েছে। এই ভালোভাবে বিয়েটা হয়ে যাওয়া এবং শান্তিপূর্ণভাবে থাকা এটা জরুরি, বিয়েটা হওয়াটা জরুরি, যতটা তার থেকে বেশি জরুরি আপনার ম্যারেজ, তার লাইফটা কেমন থাকছে। ঠিক তেমন চাকরিটা পাওয়ার থেকে জরুরি যে চাকরিটা পাওয়ার পর তার স্থায়িত্ব কেমন থাকছে এবং সেটাকে নিয়ে সে তার কেরিয়ারকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ইনফ্যাক্ট সেক্ষেত্রে আমার বলার নেই, আপনি অবশ্যই জানেন আপনি যদি যোগাযোগ করতে চান কীভাবে যোগাযোগ করতে হবে। আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। প্রত্যেকের জন্য আরেকবার জানিয়ে দিই যে বৃহস্পতিবার হাওড়ায় উপস্থিত থাকছেন দুপুর 3টে থেকে রাত 8টা গীতা প্যালেস কদমতলায়, শনিবার বালিতে নিমতলার ফরচুন টাওয়ারে দুপুর 4টে থেকে রাত 8টা, শনিবার চন্দননগরে শীতলা মন্দিরে কাছে উপস্থিত থাকছেন দুপুর 3টে থেকে 7টা, চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ। আর ওনার যে নিজস্ব চেম্বার সেটা বাঙুর এভিনিউ P31 ব্লক A, ওখানে ওনাকে আপনারা পেয়ে যাবেন, যে কোনো সময় ফোন করে পাবেন। প্রত্যেক দিন সকালে রাত 9টা থেকে সকাল 9টা থেকে মাফ করবেন, সকাল 9টা থেকে রাত দুপুর 1টা পর্যন্ত চারু এভিনিউ রবীন্দ্র সদনের মেট্রোর পাশে ওনার যে চেম্বার সেখানে উনি উপস্থিত থাকছেন। যারা যোগাযোগ করতে চান ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন একটা বিশ্বাস, একটা আস্থা, এটা কতটা জোর তার তৈরি করে। দেখো, আমি বলেছি বিশ্বাস, বিশ্বাসটা কিন্তু খুব চেয়ে পাওয়া যায় না। বিশ্বাসটা, এই যে বালিকার যে বিশ্বাসটা, নাবালিকার যে বিশ্বাসটা, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দেখুন এই ডাক্তার যিনি অপারেশন করেছিলেন তিনি পরবর্তীকালে তার চেম্বারে সবসময় ঠাকুর রামকৃষ্ণের একটা ছবি টাঙিয়ে রাখতেন। মানে ওইখান থেকে তার এমন একটা রামকৃষ্ণ পরমহংসদের প্রতি বিশ্বাস অর্জন হয়েছে যে তার সমস্ত জায়গায়, এবং যখনই কোনো অপারেশন করতে বসতেন ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম করে তিনি অপারেশন, মানে এখনও সেটাই করেন আর কি। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব মানে এই বালিকা তার মনের মধ্যে এমন একটা বিশ্বাসের জন্ম দিয়েছে যেখানে তার অধীতি বিদ্যা টোটাল ফেল করে গেছে। হ্যাঁ, সেখানে তাহলে কোন যে সায়েন্স আছে, কোন শক্তি আছে যেটা আমাদের এই পার্থিব সায়েন্স অধীতি বিদ্যার ওপরে ডমিনেট করছে। হ্যাঁ, সুতরাং আমরা সব কিছুই করছি, মানে আমরা যা কিছু করছি মৃত্যুকে জয় করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য করছি। অর্থাৎ যে কোনো সাবজেক্ট আমরা কিন্তু ইম্পসিবলকে পসিবল করার জন্য, হ্যাঁ, পাহাড়কে উল্লঙ্ঘন করে সাফল্যের মরুভূমিতে পদার্পণ করার জন্য। সুতরাং সব ক্ষেত্রে দিয়েই কিন্তু বিশ্বাস হচ্ছে খুব মানে রামকৃষ্ণ পরমহংস বলতেন কলিযুগের সত্য এবং বিশ্বাস এ দুটো কিন্তু প্রায় দুষ্প্রাপ্য। একটা নাবালিকাকে, একটা বাচ্চাকে তুমি তার গলায় একটা সোনার চেন রয়েছে, তুমি তাকে একটা ক্যাডবেরি দিয়ে সোনার চেনটা খুলে নাও, সে কিচ্ছু বলবে না। বলবে কি? বলবে না। কিন্তু একটা বড় মানুষকে আমাকে বোকা পেয়েছে, তোমাকে জেলে পুরে দেবে। তাহলে দেখা যাচ্ছে কি, মানে ওই যে মানে শিশুর মতন সরল বিশ্বাস, হ্যাঁ, সত্য সরলতা বিশ্বাস ঈশ্বরকে পাওয়ার কিন্তু মানে সবচেয়ে বড় কিন্তু মানে কি বলবো মূল ইনগ্রিডিয়েন্টস। এই তিনটে কিন্তু পাওয়া মঠে মন্দিরে তিনি কোথাও নেই, অন্তরের মধ্যেই রয়েছে সত্য সরলতা বিশ্বাস। এই তিনটে কিন্তু ক্রাইটেরিয়া, তিনটে অ্যাচিভ করতে পারলেই কিন্তু মানুষ কিন্তু মানে ইহজীবনে ঈশ্বরত্বে উন্নীত হতে পারে। বিশেষ দিনগুলোর কি কোনো গুরুত্ব থাকে? এই যেমন শিবরাত্রির সামনে রয়েছে, শিবরাত্রি এটা হচ্ছে বিশ্বাস যে শিবরাত্রির সময় হোম যাগযজ্ঞ করলে মানুষের কিন্তু বহু বিপদাপদ কেটে যায়। এই বিশ্বাসটাই আসল। তারপরে সে যদি আমার কাছে আসে, সুতরাং সেই বিশ্বাসটাকে মেটেরিয়ালাইজ করে, ক্যাপিটালাইজ করে কিন্তু তাকে কিন্তু সাফল্যের জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারি। কিন্তু তার মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে, হাজার পয়সা খরচ করলেও কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করা কিন্তু মুশকিল হয়ে পড়ে। একেবারেই আমাদের অনুষ্ঠানে রেস্ট টানতে হবে। শিবরাত্রি আগামী 11 তারিখ, যারা শিবরাত্রির আগে যোগাযোগ করতে চাইছেন সজলদার সঙ্গে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জায়গাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে বিদায় নেব, এই ধরনের আলোচনা অনুষ্ঠান চলতে থাকবে। আজকে বিদায় নিচ্ছি সজলদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, নমস্কার।